দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই এরিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় যক্ষ্মা চিকিৎসা ও প্রতিরোধ। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মশিউর রহমান সুজন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা, কিন্তু এই যে প্রবাদ বাক্যটি কতটুকু সত্য, আমাদের চিকিৎসা বিজ্ঞান কতটুকু এগিয়েছে, যক্ষ্মার লক্ষণ কি, কি কি নিয়ম মেনে চললে বা কি কি চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্ত থাকা যায় বা এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই সব বিষয় নিয়ে আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মশিউর রহমান সুজন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আসলে প্রথমেই যেটা আমরা একটু জানতে চাইছি, আমরা তো ছোটোবেলা থেকেই শুনেছি যে যক্ষ্মা হলে রক্ষা নাই বা এটার খুবই জটিল একটা রোগ। সাধারণত দর্শকরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই আসলে জানতে চাইবে যে আসলে এর লক্ষণ কি, কী কী দেখলে মনে হবে যে না আমার বোধহয় যক্ষ্মা হয়েছে, এখন আমার চিকিৎসকের কাছে যেতে হবে। ধন্যবাদ। যক্ষ্মা আসলে বিভিন্ন লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রকাশ করতে পারে বা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সবার প্রথমে আমরা যখন একটা রোগীর যক্ষ্মা হবে সন্দেহ করব যখন 3 সপ্তাহের অধিক কোনো কাশি হবে এবং কোনো পাওয়ারি অ্যান্টিবায়োটিকে বা যেটাকে আমরা বলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে যখন রেসপন্স না করে, কাশিটা না কমে, তখনই আমরা সাধারণভাবে যক্ষ্মা হয়েছে কিনা আমরা চিন্তা করি। এছাড়া রোগীর দীর্ঘকালীন জ্বর হতে পারে, তারপর তার ওজন কমে যেতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে। সাধারণত এই লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আসি তখনই আমরা সাধারণত সন্দেহ করি যে তার যক্ষ্মা হয়েছে কিনা। আচ্ছা, আমাদের দেশে তো এখন যে আবহাওয়ার যে অবস্থা, জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যায় ধুলোবালি তো লেগে আছে, অ্যালার্জির কাশিগুলো তো অনেক দিন থাকে, তো দেখা যাচ্ছে সেই কাশিগুলো যায় না, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যায়। সেই ধরনের কাশি বা অ্যাজমা বা হাঁপানি যেটা বলে, তার সাথে এটার পার্থক্য কীভাবে করবে? তার সাথে এটার পার্থক্য হলো যক্ষ্মা রোগীদের সাধারণত জ্বর নিয়ে প্রেজেন্ট করে। সাধারণত এটাকে আমরা বলি লো গ্রেড ফিভার উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। গায়ে অল্প অল্প জ্বর থাকে, সন্ধ্যার দিকে জ্বরটা থাকে এইটা। এছাড়া কন্টাক্ট হিস্ট্রি থাকতে পারে, পরিবারে অন্য কারো যক্ষ্মা হতে পারে বা সে যেখানে কর্মক্ষেত্রে কাজ করে সেই কর্মক্ষেত্রে কারো যক্ষ্মা হইতে পারে, এমন একটা কন্টাক্ট হিস্ট্রি থাকে। আর সাধারণত ওয়েট লসের হিস্ট্রি থাকে। কিন্তু অ্যাজমা বা অ্যালার্জিক যে কাশিগুলা, এগুলোতে সাধারণত জ্বর থাকে না। এগুলো দেখা যায় সিজনাল একটা ভেরিয়েশন হয়, যেমন রুগীরা যখন ধুলাবালিতে যায় অথবা কোনো কোল্ড ওয়েদার বা ঠান্ডা পানি খায় বা ঠান্ডা আবহাওয়ায় যায় তখন তার কাশিটা বেড়ে যায়। এইটাই আসলে বেসিক ডিফারেন্স। এটা কি আসলে বংশগত, মানে মা বাবার থাকলে বাচ্চার হতে পারে? বা অ্যালার্জিক যে কাশিগুলা, যেটাকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমা বলি, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলিগত একটা হিস্ট্রি থাকে, যেটাকে আমরা বলি জেনেটিক হিস্ট্রি। যেমন বাবা মার যদি থাকে তাহলে সন্তান সন্ততি সেই কাশি বা অ্যালার্জিক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। কিন্তু যক্ষ্মার ক্ষেত্রে? যক্ষ্মা আসলে জেনেটিক ডিজিজ না, এটা একটা ছোঁয়াচে রোগ, যেটাকে আমরা বলি সংক্রামক ব্যাধি। যেমন এক যক্ষ্মা আক্রান্ত রোগীর হাঁচি কাশি যদি অন্য সুস্থ মানুষ এক্সপোজার হয়, তার মানে কন্টাক্টে যায়, ডাইরেক্ট কন্টাক্টে যায়, তখন এই যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা আসলে কোনো জেনেটিক বা ফ্যামিলিয়াল ডিজিজ না। সহজভাবে এভাবে কি বলতে পারি যে মা বাবার যদি যক্ষ্মা থাকে বাচ্চার হতে পারে, কিন্তু একই ঘরে যদি অন্য কেউ থাকে, চাচা থাকে, দাদা থাকে, তাদের কাছ থেকে আসবে, শুধু যে মা বাবার কাছ থেকে আসবে তা না। এমনকি কোনো বিষয় রয়েছে কতক্ষণ ধরে থাকতে হবে বা কতদিন সময় ধরে, ধরেন একটা কোনো ছোট বাচ্চাকে নিয়ে অন্য কোথাও গেল, আমাদের দেশে যেটা আসলে সংস্কৃতি যে হাসপাতালে বেড়াতে গেল বা অন্য কোনো রোগীকে দেখতে গেল, তাকে দেখলে গেলেই কি আসলে যক্ষ্মা হয়ে যাবে? এটাকে আমরা আসলে মেডিকেল টার্মে বলি ক্লোজ কন্ট্যাক্ট। যেমন একই ছাদের নিচে যদি বসবাস করে, যেমন ফ্যামিলিতে কারো যদি যক্ষ্মা হয়, সেই ফ্যামিলিতে অন্যান্য যে সদস্য আছে তারা যদি দীর্ঘ সময় একই ছাদের নিচে থাকে, একই বাসন কোষণ ইউজ করে, ডাইরেক্ট কন্ট্যাক্ট যেখানে থাকে সেখানে যক্ষ্মা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, এটা কি খাবারের মাধ্যমে কি ছড়ানোর কোনো উপায় আছে কিনা? না, যক্ষ্মা আসলে আমরা যেটাকে বলি পালমোনারি টিউবারকুলোসিস অথবা ফুসফুসে যক্ষ্মা, এটা হাঁচি কাশি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়, যেটাকে আমরা বলি রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশন। তবে এক ধরনের যক্ষ্মা আছে যেটাকে বলি আমরা ইন্টেস্টিনাল টিবি। এটা গরুর দুধের মাধ্যমে কিন্তু সেই যক্ষ্মাটা ছড়াইতে পারে।
আচ্ছা, যক্ষ্মা তো আসলে আমরা সাধারণভাবে আসলে যেটা জানি আর কি, যে সেটা ফুসফুসের রোগ, কিন্তু ফুসফুসে ছাড়াও কি অন্য অঙ্গে কি যক্ষ্মা হতে পারে? যক্ষ্মা সাধারণত সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের দেহের ফুসফুস, তবে ফুসফুস ছাড়াও আরও অন্যান্য অঙ্গে যক্ষ্মা হতে পারে, যেমন আমাদের মস্তিষ্কে বা ব্রেইনে হতে পারে, চোখে হইতে পারে, হার্টে হইতে পারে, আমাদের স্কিনে হইতে পারে, আমাদের বোনসে হইতে পারে, জয়েন্টে হইতে পারে, বিভিন্ন অঙ্গে যক্ষ্মা হইতে পারে। আচ্ছা, অর্থাৎ বললো যে শুধু এটা যে ফুসফুসের রোগ যে তা না, কিন্তু সকল স্থানে হতে পারে। সকল স্থানে হতে পারে। এটা তো ধরেন ফুসফুসের যে যক্ষ্মা সেটা তো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, অন্যান্য অঙ্গে যদি হয় সেগুলোকে একইভাবে ছড়ায় না অন্য কোনো পদ্ধতি? এটা আসলে কোন অঙ্গটা এফেক্ট হয়েছে, কোন অঙ্গটা আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে লক্ষণ প্রকাশ পায়। যেমন কারো যদি ব্রেইনে টিবি হয় অথবা ব্রেইনের যেই কাভারিং পর্দা যেটাকে বলে মেনিনজেস, এটাতে টিবি হয়, তখন তার লক্ষণ হবে তার মাথা ব্যথা হইতে পারে, তারপর তার অজ্ঞান হয়ে যেতে পারে, তার খিঁচুনি হইতে পারে, এরকম লক্ষণ হইতে পারে। আর কারো যদি হাড়ে বা বোনে টিবি হয়, তখন বোন যে জায়গাটায় টিবিটা আক্রান্ত হবে সেই জায়গাটায় ব্যথা হইতে পারে, সেই জায়গাটা ফুলে যেতে পারে। এটা আসলে ডিপেন্ডিং অন সাইট অফ এফেকশন, মানে কোন জায়গাটা আক্রান্ত হয় সেটার উপর নির্ভর করে। রয়েছে পরিসংখ্যান কি রয়েছে বাংলাদেশের কতটুকু জন মানুষ যক্ষ্মা আক্রান্ত বা এমন কিছু? বাংলাদেশে পরিসংখ্যানে বলে যে রিপ্রোডাক্টিভ এজের যে পিপল, যেমন 15 থেকে 45, এই যে ওয়ার্কিং পিপল, এরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এবং এই ওয়ার্কিং গ্রুপের মধ্যে আপনার যক্ষ্মাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ তারা ডাইরেক্ট কন্টাক্টে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে এত সংখ্যক মানুষ যক্ষ্মা আক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা প্রতি বছরও তো প্রতিনিয়ত সরকার টিকা দিয়ে যাচ্ছে, টিকা দেওয়ার পরও কেন যক্ষ্মা হয় এই বিষয় নিয়ে আমরা আলাপ করব একটি বিরতির পর। সে দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল প্রেসিডেন্ট ব্যারিস্টার ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় যক্ষ্মা চিকিৎসা ও প্রতিরোধ। আমরা আসলে বিরতির আগে আলাপ করছিলাম, আপনি একটা প্রশ্ন রেখেছিলাম যে যক্ষ্মা আসলে তো কমেনি, আমরা বিভিন্ন মানুষকে দেখছি প্রতিনিয়ত যক্ষ্মা আক্রান্ত হচ্ছে, সেটা ফুসফুসের যক্ষ্মা হোক বা অন্যান্য যক্ষ্মা হোক, কিন্তু আমরা তো নিয়মিত টিকাদান কর্মসূচি চলছে, আমরা মোটামুটি সকলেই ছোটবেলায় একটা আতঙ্ক টিকা দিবে, প্রায় সকলেরই এখানে দেখা যাবে যে এখানে দাগ রয়েছে, খুঁজলে পাওয়া যাবে। এই যে আমরা সকলেই তো টিকা দিচ্ছি, এরপর আসলে যক্ষ্মা কেন হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের টিকা যেটা আমরা দেই বিসিজি ভ্যাকসিনেশন দেওয়ার জন্য প্রাইমারিলি আমাদের একটা প্রোটেকশন দেয়। প্রাইমারিলি শরীরে একটা অ্যান্টিবডি ফর্ম হয়। এই অ্যান্টিবডি ফর্ম হওয়ার জন্য মানে ছোটবেলায় যে জটিল যক্ষ্মা, যেটাকে আমরা বলি ডিসিমিনেটেড টিবি, এই জটিল আকারের যে যক্ষ্মাটা হয় না, এই জটিল আকারের ব্রেইনের যক্ষ্মা, জটিল আকারের যক্ষ্মাটা আমাদের প্রিভেন্ট করে বিসিজি ভ্যাকসিন। কিন্তু অ্যাডাল্ট বয়সে যে যক্ষ্মা হয়, যেটাকে বলে আমরা পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস, এই পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিসটা আসলে এই বিসিজি ভ্যাকসিন পুরোপুরি 100% প্রটেক্ট করতে পারে না। মারাত্মক যক্ষ্মা বা যক্ষ্মার জটিলতা ব্রেইনে বা সারা শরীরে ছড়িয়ে পড়া, ডিসিমিনেটেড বলেন, সেই যক্ষ্মাগুলো প্রতিরোধ করার জন্য আমাদের ফুসফুসের বা সাধারণ যক্ষ্মা যেগুলো মোটামুটি চিকিৎসাযোগ্য, সেগুলো এরপরও হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আপনাদের মতো যারা বিশেষজ্ঞের কাছে যখন যান, আপনি তো আমাদের প্রথম পর্বে লক্ষণগুলোর কথা বললেন, আপনাদের কাছে যখন যায় তখন আপনারা কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা করে আসলে নিশ্চিত হন যে একজন মানুষের যক্ষ্মা আক্রান্ত? আচ্ছা, যক্ষ্মা আক্রান্ত রোগীর প্রথমে আমরা যেটা পরীক্ষা করি, বুকের একটা এক্সরে করি। বুকের একটা এক্সরে করলে দেখা যায় যে যক্ষ্মা আক্রান্ত এক্সরে বিভিন্ন অ্যাবনর্মালিটি এক্সরেতে ধরা পড়ে। আর সেই রোগীর যদি কফ থাকে তাহলে আমরা যক্ষ্মার কফের 2টা স্যাম্পল পরীক্ষা করি যক্ষ্মার জীবাণু ধরার জন্য। প্রথমে রোগী আসার সাথে সাথে একটা স্ট্যাট স্যাম্পল এবং পরের দিন সকালে খালি পেটে আরেকটা স্যাম্পল। এই 2টা স্যাম্পল মেনলি আমরা প্রথমে এই 2টা পরীক্ষা করি। এছাড়া রোগীর রেসপন্সের বা অবস্থার উপর নির্ভর করে রক্ত পরীক্ষা করা যেতে পারে, সিটি স্ক্যান করা যেতে পারে, আরও অনেক ইনভিসিভ পরীক্ষা আছে, ব্রঙ্কোস্কোপি, এগুলো করা যেতে পারে। কিন্তু মেনলি আমরা প্রথমে 2টা পরীক্ষা করি, একটা বুকের এক্সরে আর কফ। এই পরীক্ষাগুলির কথা বললেন যে এগুলো কি সহজলভ্য মোটামুটি সকল জায়গায়? আমাদের বুকের এক্সরে এবং কফ বাংলাদেশের সব জায়গায় হয়, প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে, বাংলাদেশের প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে বুকের এক্সরে করা যায়। এবং কফের যে পরীক্ষা স্পুটাম ফর এফবি, এটা বিনামূল্যে প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে হয়, একদম মানুষের দৌড়গোড়াই পর্যন্ত এই ফেসিলিটি আছে। এই যে ধরা পড়ার পরে আপনারা যখন নিশ্চিত হলেন, তখন চিকিৎসা পদ্ধতিটা কি আসলে? চিকিৎসা পদ্ধতিটা আসলে খুবই সহজলভ্য। আমাদের বাংলাদেশে এনটিপি, ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রামের মাধ্যমে যক্ষ্মার যে চিকিৎসা পদ্ধতিটা, এটা আসলে জনগণের দৌড়গোড়ায় পৌঁছায় দেওয়া হয়েছে ডটস নামক একটা কর্মসূচির মাধ্যমে। যখন কোনো রোগীর
নতুনভাবে আক্রান্ত রোগী ধরা পড়ে, যেটাকে আমরা বলি নিউ কেস, সেই রোগীদের জন্য আমরা 6 মাস ব্যাপী একটা চিকিৎসা দিয়ে থাকি এবং এই পুরা চিকিৎসাটা মনিটর করে হলো ডটস নামক একটা কর্মসূচির মাধ্যমে, যেন রোগীরা ঠিকমতো ওষুধ খায় কিনা বা ওষুধ খাওয়ার পর কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, পুরা জিনিসটাই ডটসের মাধ্যমে মনিটর করা হয়। এটাকে কতদিনের জন্য আসলে এই এটা পুরা ট্রিটমেন্ট কালেই, পুরা চিকিৎসা 6 মাস আমি জানতে ব্যাপী। চাইছি আসলে ট্রিটমেন্টের কতদিন ধরে আসলে চিকিৎসা নিতে হয়? এটা এখন নতুন কেস এবং পুরাতন কেস দুই ক্ষেত্রেই চিকিৎসা হলো 6 মাস। আচ্ছা, 6 মাসের। 6 মাস। এই 6 মাস ধরেই কি তাকে ওষুধ একেবারে নিরবিচ্ছিন্নভাবে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ খেতে হবে, রেগুলার ওষুধ খেতে এই হবে। ওষুধগুলো আসলে কি কিনতে হয় নাকি বা এই ওষুধগুলো সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ সরকার রোগীদের কাছে পৌঁছে থাকে ডটস নামক কর্মসূচির মাধ্যমে। সকল জায়গাতে এটা সকল হেলথ কমপ্লেক্স এবং হেলথ কমপ্লেক্সের অধীন যে ইউনিয়ন সাব সেন্টার এবং বিভিন্ন যে এনজিও আছে, যেমন ব্র্যাক, নগর স্বাস্থ্য কেন্দ্র, সূর্যের হাসি, ওইসব এনজিওর মাধ্যমে বিনামূল্যে এই ওষুধ সংগ্রহ করা। 6 মাসের আসলে যে ওষুধ সেটা কি একবারে দিয়ে দেওয়া হয় না? একবারে দিয়ে দেওয়া হয় না, একটা রোগীর 1 মাস ভেঙে ভেঙে দেওয়া হয়। আচ্ছা, 1 মাসের বেশি সাধারণত ওষুধ দেওয়া হয় না। আচ্ছা, এই যে আমরা বলতে যারা যক্ষা, বিশেষ করে ফুসফুসের যারা যক্ষা আক্রান্ত, তারা তো রোগটা ছড়াতে পারে, তাই কতদিন পর্যন্ত ছড়ায় এমন কি আছে না? পুরো 6 মাস ধরেই কি তার এটা থাকে? রোগীর আসলে ইনফেকশাস পিরিয়ড বলি, সংক্রমণকাল, সাধারণত রোগীর 2 সপ্তাহ পর্যন্ত সেই ইনফেকশাস থাকে, মানে অন্য রোগীরে ছড়ানোর সম্ভাবনা তার বেশি থাকে। এই জন্য 2 সপ্তাহ পর্যন্ত আমরা যারা স্পুটাম পজিটিভ কেস, মানে যাদের কফের মধ্যে জীবাণু ধরা পড়ে, ওদের ক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পর্যন্ত আলাদা বিছানায় থাকতে বলি, ঘরে মাস্ক পরে থাকতে বলি, তার যে কফ আছে এটা মাটিতে পুঁতে রাখতে বলি এবং বাসন কোসন সম্পূর্ণ আলাদা করে দিতে বলি। মানে ফার্স্ট 2 উইকস তার পুরাপুরি সেপারেট থাকতে হবে। এই টাইমটা সম্পূর্ণ সংক্রমণ। যারা তাদের সেবা শুশ্রূষা করবে তাদের কি কোনো আলাদা থাকতে হবে, রোগী আলাদা বিছানায় থাকতে হবে বা আলাদা রুমে থাকতে হবে, সবকিছু আলাদা থাকতে হবে। এরকম কি হতে পারে যে 6 মাসের চিকিৎসা কিন্তু 1-1.5 মাস পরে যদি কেউ মনে করে যে আমি একটু সুস্থ থাকি, তাহলে ওষুধ কমিয়ে দেওয়ার বা না, ওষুধ কমিয়ে দেওয়ার না, এটা একটা ফিক্সড ডোজ আছে, রোগীর ওজন হিসাব করে আমরা দেই, এই ওজন হিসাব করে ওষুধ ওই অনুযায়ী পুরো 6 মাস গ্রহণ করতে হবে। অর্থাৎ পুরো কারো কেমন হয় যে 6 মাসের বেশিও লাগতে পারে? হ্যাঁ, লাগতে পারে। এটা আসলে আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার আছি তারা আসলে ডিসিশন নেই যে আমাদের যদি পুরোপুরি যক্ষাটা ভালো না হয়, আমরা এক্সরে করি, এক্সরে করার পর যদি দেখি যে শ্যাডোটা পুরোপুরি ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে আমরা 6 মাসের আরো বেশি বর্ধিত করে থাকি। এই যে আমরা তো লক্ষণ দেখলে আপনার চিকিৎসা দিলেন, কিন্তু আমরা তো মনে করি এই যে এত দীর্ঘমেয়াদী চিকিৎসা, এই চিকিৎসার কোনো আসলে সাইড ইফেক্ট আছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই এরিস্টো ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় যক্ষা চিকিৎসা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মশিউর রহমান সুজন। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম যে এই যে এত দীর্ঘমেয়াদে একটা ওষুধ 6 মাস ধরে খেতে হয়, এগুলির কোনো সাইড ইফেক্ট আছে কিনা? অবশ্যই যক্ষা ওষুধের কিছু কিছু সাইড ইফেক্ট আছে, যেমন রোগী ওষুধ খাওয়ার পর রোগীর চোখ বা রোগীর শরীর বা স্কিনের বর্ণ এটা হলুদ হয়ে যেতে পারে, যেটা আমরা মেডিকেল টার্মে জন্ডিস বলি, এটা হতে পারে। এছাড়া রোগীর গিরাই বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হইতে পারে, যেটা আমরা নর্মাল ভাষায় বাত বলি, এরকম হইতে পারে। এছাড়া রোগীর নার্ভেও প্রবলেম হইতে পারে, রোগীর হাত পা শিন করতে পারে, রোগী অবশবোধ করতে পারে হাত পা, যেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি যক্ষার ওষুধ খাওয়া অবস্থায় কোনো রোগী এরকম কোনো লক্ষণ বা অসুবিধার সম্মুখীন হয়, অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে সে দ্রুত যোগাযোগ করবে। আসলে আপনারা কি করেন, ওই ওষুধটাকে বন্ধ করে দেন? এটা আসলে অবস্থার উপর নির্ভর করে। যদি রোগীর জন্ডিস হয়, মানে চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায় বা গায়ের বর্ণ হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রোগীর ওষুধটা আমরা বন্ধ রেখে রোগীকে আমরা ভর্তি করি। ভর্তি করার পর তার লিভার ফাংশন আমরা এসিস করি। এসিস করার পর তারপর যখন আবার নর্মাল তার জন্ডিসটা ভালো হয়ে যায়, তখন আবার পুনরায় আমরা ওষুধ শুরু করি। আচ্ছা, এই যে 6 মাস ধরে তো ওষুধ খেলো, আপনারা বলছেন যে কারো ক্ষেত্রে আরো দীর্ঘমেয়াদী সময় লাগতে পারে। এটা তো আসলে ফুসফুসের যক্ষার, কিন্তু অন্য জায়গায় যদি যক্ষা হয় তখন আসলে চিকিৎসার পদ্ধতি? অন্য জায়গায় যদি যক্ষা হয় তাহলে এটা আরো দীর্ঘমেয়াদী চিকিৎসা। যেমন আমাদের
শরীরে যে গোটা বা লসিকা গ্রন্থি বলি, যেটাকে আমরা বলি লিম্ফ নোড টিবি, এই ক্ষেত্রে আমরা 1 বছর পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকি। বোন টিবি, হাড্ডিতে টিবি, এটা 2 বছর পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকি। এবং যেটা ব্রেন টিবি, এটাতে 1 বছর পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকি। সেই সব ক্ষেত্রে টিবি ভালো হইতে একটু বেশি সময় লাগে এবং ডিউরেশন বা ওষুধের সেবনকালটা আরও অনেক বেশি। আচ্ছা, প্রসঙ্গ যেহেতু উঠলো, আজকাল কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে অপারেশন করার পরে যে সেলাইয়ের জায়গাতে এটা টিবি কিন্তু বেড়ে গিয়েছে। প্রায় সময় দেখা যাচ্ছে যে সার্জনরা অপারেশন করছেন। এটার কারণ কি এবং চিকিৎসা কি? এটা হইলো আমাদের, এটাকে বলে আসলে পোর্ট সাইড টিউবারকুলোসিস। যখন শরীরে সাধারণত ল্যাপারোস্কোপি করার পর এই ক্ষেত্রে বেশি হয়। এটা ইনস্ট্রুমেন্ট যদি ঠিকমতো স্টেরিলাইজ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই টিবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য অপারেশনের সময় অবশ্যই সার্জন অ্যানেস্থেসিস্ট যেন ঠিকমতো স্টেরিলাইজ করে, এটা আমাদের সচেতন থাকতে হবে। এতগুলো আসলে সচেতনতার বিষয়টা আসলে চিকিৎসার ক্ষেত্রে বা আমাদের এই বিষয়গুলি বলেন যে স্টেরিলাইজ করার ক্ষেত্রে আর কি আসলে প্রতিরোধের জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে কি করা উচিত, কি করলে আমাদের যক্ষা হবে না? সবার প্রথমে আমাদের আসলে বাচ্চাদের বিসিজি ভ্যাকসিন দিতে হবে। এটা আমি আগে বলছি যে ইট প্রিভেন্টস ডিসিমিনেটেড টিবি। টিবির যে জটিল যে টিবি, এটা প্রিভেন্ট করে। তারপর প্রত্যেকের নিউট্রিশন মেনটেন করতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে। এবং কেউ যদি কোনো ডিজিজে ভুগে, যেমন সবচেয়ে যে ইমিউনো কম্প্রোমাইজ যে ডিজিজ, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেমন ডায়াবেটিস যদি কারো থাকে, হার্টের রোগ থাকে, ফুসফুসের রোগ থাকে, সে যদি কোনো ক্যান্সারের ওষুধ খায়, তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের যে ডিজিজটা আছে এটা কন্ট্রোল রাখতে হবে, তাহলে আমরা যক্ষা থেকে মোটামুটি মুক্তি পাবো। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে খুব ঘনবসতিপূর্ণ জায়গায় আমরা থাকি, ক্রাউডেড প্লেসে থাকি, এগুলো যদি আমরা একটু এড়িয়ে চলি নিশ্চয়ই। আচ্ছা, মার যদি আসলে যক্ষা হয়, উনি কি বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা? কোনো মার যদি স্মেয়ার পজিটিভ টিবি হয়, যেটাকে বলে তার কফের মধ্যে যদি জীবাণু ধরা পড়ে, তাহলে সে অবশ্যই বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই দুধ খাওয়ানোর সময় তার হাত ঠিকমতো স্যানিটাইজ করে নেবে এবং সে মাস্ক ইউজ করবে, তারপর সে দুধ খাওয়াবে। আচ্ছা, এই যে আপনারা বললেন যে সচেতনতার জন্য টিকা যদি কারো দেখা যায়, ছোট আমাদের অনেকে আজকাল দেখি যে দাগ পড়ে না, সেক্ষেত্রে আসলে কি করবে? ছোটবেলায় একটা বিসিজি দিল, 2-3 মাস পরে যে দাগটা পড়ার কথা সেটা পড়েনি, এটা কিন্তু আমরা প্রায় দেখি। সেক্ষেত্রে কি করণীয়? এটা অনেক সময় যদি বাচ্চা ইমিউনো কম্প্রোমাইজ হয়, যেমন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে সেলুলার ইমিউনিটি যেটা আমরা বলি যে ভ্যাকসিন দেওয়ার পর যে অ্যান্টিবডি প্রোডাকশনের যে ক্ষমতাটা, সেক্ষেত্রে যদি কম থাকে, সেক্ষেত্রে দাগ নাও পড়তে পারে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মশাই রহমান সুজন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, যেমনটি শুনছিলেন, যক্ষা নিয়ে আমাদের যে ভীতি ছিল সেই দিন কিন্তু এখন আর নেই। এখন চিকিৎসা ব্যবস্থা এখন উন্নত হয়েছে এবং সহজলভ্য হয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে এই রোগের চিকিৎসা চলছে। সুতরাং যক্ষা হলে রক্ষা নেই, সেই কথাটি আর সত্য নয়। আমরা এমন ব্যবস্থা করবো যেন এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি, আমরা যক্ষা সহ সকল জটিল রোগ থেকে মুক্ত থাকি। এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।